বলবে পশ্চিম দেখতে বেরিয়েছিলে, এবার স্থির হয়ে বসবাস করার জন্যে বাড়ি ফিরেছ। আমার রোজগার ভালোই হয়েছে, টাকাটা দিতে গায়ে লাগবে না। ঠিক আছে। শেষ পর্যন্ত রাজি হলো সে। টাকাটা নিতে পারি আমি, কিন্তু কথা দিতে হবে এটা আবার ফেরত নেবে তুমি। যখন সম্ভব হয় দিও, কিন্তু বাড়িতে নিজের লোকজনের কাছে ফিরে যাও। 4. গাঢ় রঙের স্যুট পরা সম্মানীয় চেহারার মোটাসোটা লোকটার সামনে এসে দাঁড়ালো বাটলার। মিসেস ফসেট এখন আপনার সাথে দেখা করবেন, মিস্টার চার্লস্টন। ছোপা ছেড়ে উঠে পুরো দামি কার্পেটের উপর দিয়ে বাটলারের পিছু পিছু লাইব্রেরিতে এসে ঢুকলো সে। এই কামরায় হাতে গোনা যে কয়বারই ঢুকেছে, বিস্মিত হয়েছে লোকটা। পৃথিবীর মধ্যে না হলেও অন্তত আমেরিকার সবচেয়ে বড় আর সফল ডিটেকটিভ এজেন্সির প্রধান সে। আজ পর্যন্ত অনেক ধরনের পুরুষ আর স্ত্রী লোকের সাথেই তার পরিচয় হয়েছে, কিন্তু এই মহিলার সামনে এলেই তার কেমন যেন অস্বস্তি বোধ হয়। ঠিক সহজ হতে পারে না, একটু ভয়ও করে। তার মনে হয় মহিলা যেন সবসময়ই তার চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। সে যে কি বলবে তা যেন আগে থেকেই জানে মেয়েটা। একটা লম্বা ডেস্কের পিছনে বসে আছে সে। কিছু কাগজপত্র আর বিভিন্ন শহরের কয়েকটা কাগজ রাখা রয়েছে টেবিলের উপর। শুনলাম আমার জন্য কিছু খবর এনেছ। হ্যাঁ, একটু থামলো সে। ওকে খুঁজে পেয়েছি। ভালো। কিছুটা কাজ অন্তত করেছ। কোথায় পেলে? শুরিখানায়? না ম্যাডাম, বাড়িতে নিজের আত্মীয় স্বজনের কাছে ফিরে গেছে। একটা ঠান্ডা রাগের চোট বয়ে গেল তার দেহে। বুরুষি একবার বলেছিল যে ওর হাতের মুঠো থেকে কেউ বেরিয়ে যাক, এটা সে সহ্য করতে পারে না। কিন্তু একটা ভুল করেছ তুমি। খুব অহংকারী মানুষ সে। টাকা ছাড়া কিছুতেই দেশে ফিরে যাবে না। টাকা আছে ওর কাছে, অন্তত কিছু টাকা হাতে এসেছে। সব দেনা শোধ করেছে। সুন্দর আর দামি কিছু জামা কাপড়ও কিনেছে। বেশ ঠাটের সাথেই বাড়ি ফিরেছে সে। নিশ্চয় কোনো ভুল হচ্ছে। কোথায় টাকা পাবে? কেউ ওকে আর টাকা ধার দেয় না এখন। তাছাড়া জুয়াও ভালো খেলতে পারে না। সেটা ঠিক বলতে পারছি না। তবে কি? ওকে একটা যুবকের সাথে রেস্টুরেন্টে একসাথে খেতে দেখা গেছে। কয়েক ঘন্টা গল্প করেছে ওরা। এরপরেই কাপড় জামা কিনে বাড়ি ফিরেছে সে। সব সম্ভাবনাগুলো মনে মনে ভালো করে বিচার করে দেখছে সিলিয়া। তার সম্পর্কে অনেক বেশি জানে ব্রুস। একজন ভবঘুরে মাতালের কথা হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু যে লোক মাতলামি ছেড়ে ভালো হয়ে আত্মীয় স্বজনের কাছে ফিরে গেছে, তার কথার দাম লোকে দেবে। এছাড়াও তার হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে লোকটা। ওকে কিছুতেই ক্ষমা করবে না সে। কেমন ধরনের যুবক? ভদ্রলোক ম্যাডাম। সুদর্শন, সুবেশধারী, ব্যায়াম করা পেটা শরীর। বয়স 24-25। জিমনেশিয়ামে নিয়মিত বক্সিং আর কুস্তি করে। শুনলাম দুটোতেই নাকি বেশ ওস্তাদ। পেশাদার লোক? না, আমার তা মনে হয় না। ভদ্রলোক। ওকে একটা হিমশীতল চাউনি দিল সিলিয়া ফসেট। একদিন যখন সময় থাকবে ওই শব্দটার সংজ্ঞা তোমার কাছে শুনব। ভদ্রলোক কাকে বলে আমি জানি না। আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো ভদ্রলোক দেখেছি। ধরে নিচ্ছি আমাকে বাদ দিয়েই কথাটা বলেছেন। না, ছোট্ট জবাব দিল সিলিয়া। তোমার ব্যবসায়ে যারা আছে তারা কোনোদিন ভদ্রলোক হতে পারে না, মিস্টার চার্লস্টন।
আর যাই হোক, উন্নত নৈতিক চরিত্রের জন্যে তোমাকে টাকা দিয়ে রাখা হয়নি, বরং তার অভাবের জন্যে রাখা হয়েছে। ইতস্তত করছে চার্লস্টন। মুখটা লাল হয়ে উঠেছে। বুঝতে পারছে এই মহিলাকে সে মনে প্রাণে ঘৃণা করে। তার সব কিছুই জঘন্য, কিন্তু তাকে অনেক টাকা দিয়ে রেখেছে মহিলা। নিয়মিত একটার পর একটা কাজ পেয়ে আসছে। রাগ চেপে বসে রইল সে। এই যুবকের কি কোনো নাম নেই? জিমনেশিয়ামে নিশ্চয় তাকে কোনো নামে ডাকা হয়। ওর প্রথম নামটাই কেবল জানি। আমার লোক তাকে ড্যান বলে ডাকতে শুনেছে। ড্যান? পাথরের মতো স্থির হয়ে গেল সিলিয়া। চার্লস্টনের মনে হলো যেন ওই নামটা তাকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে। এক মুহূর্ত পর সে বলল, মিস্টার চার্লস্টন। বুরুজ তার পরিবারের কাছে ফিরে গিয়ে থাকলে ভবিষ্যতে সে কি করে সেটা জানতে আর আমি আগ্রহী নই। এই মুহূর্তে তোমার লোকজনকে ফিরিয়ে আনতে পারো, তবে এই যুবকের ব্যাপারে জানতে চাই। সে কি করে, কার সাথে মেশে, সব তথ্য সহ একটা পুরো রিপোর্ট চাই। কিন্তু কাজটা অত্যন্ত কঠিন। যদি ভেবে থাকো আরও টাকা দাবি করবে, ওসব মতলব ভুলে যাও। কাজটা তোমার ক্ষমতার বাইরে বলে মনে হলে যে পারবে এমন লোক আমি খুঁজে নিতে পারবো। যে যুবক এ ব্যাপারে কোনো সন্দেহ করছে না, তার সম্পর্কে জানা এমন কিছু কঠিন হতে পারে না। কিন্তু সে কে বা কোথায় থাকে কিছুই জানি না। সে তো জিমনেশিয়ামে নিয়মিত যায়। অনুসরণ করার ব্যবস্থা করো। যাদের সাথে চলাফেরা করে তাদের জিজ্ঞাসা করো। তোমার কাজ তোমাকে শিখিয়ে দিতে হবে না নিশ্চয়। একটু ধারণা পেলে। ওর সম্পর্কে জানতে চাই কেন? হাসল সিলিয়া ফসেট। মিস্টার চার্লস্টন, বেশ কিছুদিন থেকেই বুঝতে পারছি আমার অনুসন্ধানগুলোর কারণ জানার জন্য ভিতরে ভিতরে ছটফট করে মরছ তুমি। নিজেকে এইভাবে বোঝাও যে ব্যবসার জন্য মানুষকে ভালো করে জানা অত্যন্ত জরুরি। যাদের সাথে ব্যবসা করব তারা কেমন লোক তা আগে থেকেই জানতে চাই আমি। খুব মুখ বুজে কাজ করে দাও। অনেক কাজ আমার কাছ থেকে পাবে, কিন্তু আমাকে বিপদে ফেলার চেষ্টা করলে তোমার সর্বনাশ করে ছাড়ব। আশা করি কথা পরিষ্কার হয়েছে। উঠে দাঁড়ালো চার্লস্টন। ওর মুখটা কঠিন দেখাচ্ছে। বুঝেছি, 1 সপ্তাহের মধ্যেই রিপোর্ট পেশ করব। সে চলে যাবার পরেও শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে চেয়ে বসে রইল সিলিয়া। ওকে সত্যি কথাই বলেছে সে, কিন্তু তার মধ্যে একটু মিথ্যাও মেশানো ছিল। যে সব খবর সে নিয়েছে তা আংশিক ব্যবসার কারণে হলেও তাদের ব্যক্তিগত গোপন জীবনের খোঁজ নিয়ে একটা বিকৃত আনন্দ পায় সে। জ্ঞানী শক্তির উৎস, কিন্তু তার জন্য এটা অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর। ওগুলো ব্যবহার করে সে তার কাজ উদ্ধার করে বা প্রতিশোধ নেয়। পুরুষের ব্যাপারে জানতে চাওয়ার কারণটা অবশ্য সম্পূর্ণ ভিন্ন। 20 বছর সে সিলিয়ার জীবনের একটা বিরাট অংশ জুড়ে ছিল। এই 20 বছরে সে তার সম্পর্কে সব কিছুই জেনেছে অথবা আন্দাজ করেছে। বুরুজ যখন হঠাৎ করে তার সাথে সম্পর্ক ছিন্ন করে পালিয়ে গেল, ভীষণ ক্ষেপেছিল সিলিয়া। আগে থেকে বুঝতে না পারায় নিজের উপরও ক্ষেপেছিল। কিন্তু বুরুজ বহুবার চলে যাবার হুমকি দেয়ায় তার কথায় আর বিশ্বাস হয়নি। ওকে নিজের খুশি মতো যেতে দেওয়ার কোনো ইচ্ছাই সিলিয়ার ছিল না। এখন এমন একটা সময় এসে গেছে যখন বুরুজকে দিয়ে তার লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। সে কি তার মতলব টের পেয়ে গিয়েছিল? না বুঝলেও হয়তো সন্দেহ করেছিল। পথের কাঁটা সিলিয়া কিভাবে সরিয়েছে তা তো বহুবার দেখেছে সে। একবার প্রচুর মদ খেয়ে বুরুজ তাকে বলেছিল, তুমি একটা মানসিক বিকারগ্রস্ত মেয়ে সিলিয়া। অনেকে শারীরিক খুঁত নিয়ে জন্মায়, নৈতিক খুঁত নিয়ে জন্মেছ তুমি। ভালো আর মন্দের
কোনো ধারণাই তোমার নেই। যেটাতে তোমার ভালো হবে সেটাই কেবল তোমার কাছে ভালো। ড্যান। এটা অসম্ভব কথা। ড্যান মরে গেছে। বুরুষ ওকে ঠান্ডার মধ্যে ফেলে এসেছিল। সেই রাতেই মারা গেছে ও। সে বিশ্বাসই করতে পারেনি বুরুষের ওই কাজ করবার মতো মনের জোর আছে। ওকে একা ফিরতে দেখে তাই খুব অবাক হয়েছিল সিলিয়া। কিন্তু সে যখন বলল তাড়াতাড়ি শহর ছেড়ে পালাতে হবে ওদের, তখন ভাবলো কাজটা তাহলে সত্যিই করেছে ও। এরপর কোনো দিন আর সে ড্যানের কথা মুখেও আনেনি। নিশ্চয় ওকে মরবার জন্য রেখে এসেছিল সে। কিন্তু যদি না করে থাকে, ছেলেটাকে আর কোথায় নিতে পারে সে? কেবল এটুকুই সে জানে। 20 বছর পর বুরুষ 25 বছরের এক যুবকের সাথে দেখা করেছে। ওর নাম ড্যান। লোকটা যেই হোক, সে হয়তো বুরুষকে কিছু টাকা দিয়েছে আর বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাই যদি হয় তবে এতে তার কি আসে যায়? হয়তো কিছুই না, আবার সব কিছু এর উপর নির্ভর করতে পারে। বুরুষ তার মুঠোর মধ্যে থাকলে অন্য কথা ছিল, কিন্তু মুক্ত স্বাধীন বুরুষ তার আত্মীয় স্বজনের সাথে সে কি অতীতকে ভুলে যাবে, নাকি তার বিবেক তাকে পীড়া দেবে? ধন দৌলত আর ক্ষমতার যে শিখর এসে উঠতে চেয়েছিল, তার এত কাছাকাছি পৌঁছে কিছুতেই সব হারাতে পারবে না সিলিয়া। সব দিক বিচার করে সিদ্ধান্ত নিল। তবে এই সিদ্ধান্ত তার অনেক আগে থেকেই নেয়া ছিল। এক্ষেত্রে বিষ দিয়ে কাজ হবে না। একটা দুর্ঘটনা ঘটাতে হবে। ড্যান, তার ছেলে কি সত্যিই বেঁচে থাকতে পারে? ওই ছেলেটার প্রতি বুরুষের একটা দুর্বলতা ছিল। কথা একটু বেশি বলে। মনে হয় না ড্যানকে সে বলবে, কিন্তু বলে থাকলে ড্যান হয়তো এসে তার কাছে টাকা চাইতে পারে। পুরো একটা সপ্তাহ কাটেনি। চার্লস্টনের রিপোর্ট সিলিয়ার ডেস্কে হাজির হয়ে গেল। যুবকের নাম ড্যানিয়েল বার্কলে। তাহলে ওটা তারই ছেলে। ব্রাইস আর কেলির ফার্ম থেকে ল পাশ করেছে। নাম করা ফার্ম। কিথ পিয়ারসনের সাথে কাজ করেছে। তাহলে ওই সুদর্শন ছেলেটাই ড্যান। দরজার সামনে একবার ওকে দেখেছে সে। ছেলেটার নাকি সন্দেহজনক কিছু লোকের সাথে সম্পর্ক রয়েছে। হয়তো মায়ের মতোই হয়েছে। শুটিং গ্যালারিতে অনেক সময় কাটায়। জুয়া খেলা পছন্দ করে না। বেশ উচ্চশিক্ষিত, কিন্তু কোথায় শিক্ষা পেয়েছে জানা যায়নি। তথ্য সামান্যই। অনেক প্রশ্নেরই জবাব পাওয়া গেল না। মাঝের এতদিন সে কোথায় ছিল? কে বড় করেছে ওকে? পুলিশের সাথে কি তার যোগাযোগ ছিল? আবার রিপোর্টটা পড়ল সিলিয়া। শেষ লাইনে লেখা রয়েছে, শহর ছেড়ে চলে গেছে সে। সেন্ট লুই এর টিকিট কেটেছে। যথেষ্ট হয়েছে। এবার বুরুষের ব্যাপারে কি করা যায় ভালো করে ভেবে দেখতে হবে। সত্যি বাড়ি ফিরে গেছে বুরুষ। নিজেকে একটু ধোপ দুরস্ত করে নেবার জন্য কিছুটা সময় নিয়েছে সে। মদ ছেড়ে নিয়মিত খাওয়া দাওয়া করে শরীরটাও ভালো হয়েছে। ধ্যানের কথাই ঠিক। পরিবারের সবাই ওকে ফিরে পেয়ে সানন্দেই গ্রহণ করেছে। বেয়ারা প্রশ্ন কেউ জিজ্ঞেস করেনি। বাইরের কেউ জিজ্ঞেস করলে কি বলবে মনে মনে ঠিক করে রেখেছে সে। মাঝে মাঝে সিলিয়ার কথা মনে পড়ে। অস্বস্তি ভরে সে ভাববার চেষ্টা করে মেয়েটা কি করবে এখন। কল্পনায় সে পরিষ্কার দেখতে পায় ওর রুদ্ধমূর্তি। ভীষণ আর নিষ্ঠুর স্বভাব। কিন্তু শেষ পর্যন্ত বুরুষ নিজেকে বোঝালো, হয়তো সে দূর হয়েছে বলে মেয়েটা খুশিই হয়েছে। ধীরে ওর স্বভাব একেবারে বদলে গেল। অনেক আত্মপ্রত্যয় জন্মেছে তার। পুরনো বন্ধু বান্ধবের সাথে আবার মেলামেশা শুরু করেছে। টের পাওয়া গেল এতদিন বাইরে বাইরে ঘুরে মাইনিং আর রেল রাস্তার স্টক সম্পর্কে অনেক তথ্যই তার জানা হয়ে গেছে। একটা পুঁজি বিনিয়োগ সংস্থা থেকে তাকে
সেদে উপদেষ্টার কাজে বহাল করা হলো 3 সপ্তাহের মধ্যেই। 2 মাসের মধ্যেই লাভ দেখিয়ে নিজের মূল্য প্রমাণ করল সে। লোকজনের সাথে সহজেই মিশতে পারত বুরুস। তাছাড়া সিলিয়ার কাছ থেকেও রেল রাস্তা সম্পর্কে অনেক জেনেছে। সেগুলো এখন তার কাজে লাগছে। আরও 1 মাসের মধ্যেই বুরুস ফার্মের পক্ষ থেকে বেশ কয়েকটা নতুন অ্যাকাউন্ট জোগাড় করল। ওর মৃত্যুর খবর শুনে সবাই খুব দুঃখ পেল। রবিবার সকালে পার্কের ভিতর দিয়ে ঘোড়ায় করে যাচ্ছিল। মনে হচ্ছে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওর। মাথাটা একেবারে থেতলে গেছে। ওকে পাওয়ার অন্তত 1 ঘন্টা আগেই ওর মৃত্যু হয়েছে। নিউ মেক্সিকোতে নাইটস রাঞ্চে বসে একটা খবরের কাগজে বুরুসের মারা যাওয়ার ছোট্ট খবরটা ড্যানের চোখে পড়ল। কয়েক সপ্তাহের পুরনো শিকাগোর কাগজ ওটা। কেউ ফেলে গেছে। কাগজটা নামিয়ে রাখল ড্যান। ভিতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছে সে। আজ পর্যন্ত যতজনের সাথে ঘনিষ্ঠ হয়েছে তার মধ্যে ডিলান নাশের পরেই বুরুসকে ভালোবাসত। দুর্বল লোক, কিন্তু ড্যানের প্রতি সদয় ছিল। কেউ ওর দিকে খেয়াল না করলেও বুরুস ঠিকই ওর সাথে অনেক গল্প করত। তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকেও সেই বাঁচিয়েছিল। এখন সে মৃত। দুর্ঘটনা বলেই লিখেছে ওরা, কিন্তু ওই ব্যাপারে ড্যান নিশ্চিত নয়। চমৎকার ঘোড়সওয়ার ছিল বুরুস। যে লোক পশ্চিমে অনেক বুনো ঘোড়ার পিঠে চড়ে তাদের বশ মানিয়েছে, সে পূবের একটা পোষমানা ভাড়া করা ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যাবে, এটা খুবই অবিশ্বাস্য। 5. খোলা এলাকা ড্যানের বিশেষ পছন্দ নয়। ওর সামনেই পড়ে রয়েছে বিশাল এক প্রান্তর। তার ওপাশে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে 12 মাউন্টেন্স। লাগাম টেনে ঘোড়া থামিয়ে সামনের এলাকাটা আবার খুঁটিয়ে দেখল সে। কয়েক মিনিট আগেই তার মনে হচ্ছিল যেন একটু হালকা ধুলো উড়তে দেখেছে, কিন্তু এখন পুরো এলাকাটাই সে দেখতে পাচ্ছে। ধুলোর চিহ্নমাত্র নেই। তার উইনচেস্টারটা একটু টেনে নিশ্চিত হলো ওটা খাপের মধ্যে আটকে নেই। তারপর গোড়ালি দিয়ে ব্যাক স্কিনটাকে গুঁতো দিল। সামনের এলাকাটা নিরিবিলি আর নিষ্কলুষ দেখাচ্ছে, কিন্তু সে জানে নিষ্পাপ চেহারা দেখে ভুললে বিপদ হতে পারে। স্টেজে লস অ্যাঞ্জেলসের একটা ছোট গ্রাম থেকে ইউমা, তারপর সেখান থেকে টুনস পৌঁছেছে ড্যান। পশ্চিমের উপর বৃত্তস্তব্ধ হয়ে পূবে গিয়েছিল সে, কিন্তু এখন নতুন করে উপলব্ধি করল পশ্চিমই তার দেশ। একে ভালোবাসে ও। যত দূরেই সে চলে যাক না কেন, আবার তাকে ফিরে আসতে হবে এখানে। সিলভার সিটিতে যাচ্ছে ও, সেখান থেকে টাসকোসা, তারপর হপকিন্স রাঞ্চ। হঠাৎ পিছন থেকে ঘোড়ার খুরের মৃদু আওয়াজ শুনতে পেল। ঘোড়াটা ঘুরিয়ে নিয়ে অপেক্ষায় রইল। টুসন থেকে এ পর্যন্ত পৌঁছাতে পশ্চিম দেশের সাথে তার চোখ আর কান আবার অভ্যস্ত হয়ে উঠেছে, অপেক্ষা করছে। ধূসর ঘোড়ার পিঠে ছিপছিপে গড়নের একজন যুবক। ওর মাথায় একটা দুমড়ানো কালো টুপি, চুল কাঁধ পর্যন্ত লম্বা। পূবে রওনা হয়ে থাকলে তোমার সঙ্গ পেলে খুশিই হব, বলল ড্যান। যুবকের চেহারাটা খুব সুন্দর, কেবল দুটো দাঁত একটু উঁচু। খারাপ দেখায় না, তবে চোখে পড়ে। ওজন 140 পাউন্ড হবে। 5 ফুট 8 ইঞ্চি লম্বা, সোনালি চুল, ধূসর চোখ। আমিও পূবেই যাচ্ছি, বলল সে। একা? হ্যাঁ। আবার ওর দিকে চাইল ড্যান। আরে, এবার চিনেছি, তুমি ভিক না? একটা সিগারেট তৈরি করতে করতে ড্যানের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চাইল যুবক। বহুদিন ওই নামে কেউ ডাকেনি আমাকে, কিন্তু এখন যেন তোমার চেহারাটাও পরিচিত মনে হচ্ছে। সিলভার সিটিতে তোমার মা একটা বোর্ডিং হাউস চালাতো। আমি ডিলান নাশের সাথে এসেছিলাম, মনে পড়েছে? রড হিগিন, তুমি আর আমি ঘোড়ায় চড়ে পাহাড়ে বেড়াতে যেতাম।
নিশ্চয়। কোথায় ছিলে এতদিন? এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, বলল ড্যান। ডিলান মারা গেছে। কলোরাডোতে খুন হয়েছে শুনেছি, কিন্তু শুনলাম অন্ধকার থেকে গুলি করা হয়েছিল তাকে। কোনো সুযোগই পায়নি। ঠিকই শুনেছ। গিলি, কিট আর লুকাস নোয়েলের কাজ। তাও শুনেছি। গিলিকে বছর 2 আগে ফোর্ট সামনারে দেখেছি, আর নোয়েল মারা গেছে জানি। চট করে ওর দিকে ফিরে তাকালো ভিক। তাই তো, তোমার হাতেই মারা পড়েছিল সে। রাঞ্চ নিয়ে টেক্সাসে কি একটা গোলমাল হচ্ছিল। ওর মুখটাই বড় ছিল। কয়েক মাইল এগিয়ে গেল ওরা। দুজনেই এলাকাটার উপর তীক্ষ্ণ নজর রেখেছে। হঠাৎ ড্যান বলে উঠল, বলছিলে ভিক নামে এখন আর কেউ তোমাকে ডাকে না। সামনেই নাইটস রাঞ্চ। তোমাকে কি নামে ডাকতে হবে জানা দরকার আমার। ওর দিকে চাইল ভিক। বনি, বলল সে। সবাই বনি দা কিড নামে চেনে। ওই নাম পশ্চিমে সবার ঠোঁটে। পূবের কাগজগুলো পর্যন্ত ওর নাম আর লিঙ্কন কাউন্টি যুদ্ধ সম্পর্কে জানে। নাইটস রাঞ্চের সাথে তোমার কেমন সম্পর্ক? দরকার হলে আমি এগিয়ে তোমার যা দরকার কিনে আনতে পারি। ওরা ভালো লোক, আমাকে বেআইনি লোক বলেই চেনে। আমি ওদের কোনো ঝামেলা করি না, ওরাও আমাকে বিরক্ত করে না। সে আবার বলল, যতদূর জানে কেবল প্যাট গ্যারেট তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ওনেরা মিলে গোলমালের মধ্যে যেতে চায় না। ওনেরা মিছে গোলমালের মধ্যে যেতে চায় না। 12 মাউন্টের ছায়া দীর্ঘ হচ্ছে। রাঞ্চটা 12 ক্যানিয়নের মুখে। রিচার্ড এস নাইট তৈরি করেছিল, পরে জন পার্কস এর কাছে বিক্রি করে দেয়। পার্কস তার 17 সন্তানের 2জনকে নিয়ে ওদের সাথে মিলতে বেরিয়ে এলো। আর চোখে ড্যানের দিকে চাইল সে। ড্যানিয়েল বার্কলে, স্যার। আমার বিশ্বাস বনিকে আগে থেকেই চেনো। হ্যাঁ, কেমন আছো বনি? মোটামুটি, মিস্টার পার্কস, মোটামুটি। তবে তোমার চমৎকার খাবার পেটে পড়লে আরো অনেক ভালো বোধ করব। নিজের রান্না খেয়ে অরুচি ধরে গেছে, হাসল বনি। রান্নার হাত আমার বেশি ভালো না, তবে গত 3 দিন খাবারের কাছেও যাবার সুযোগ পাইনি। ভিতরে যাও, আমার গিন্নি তোমার জন্যে কিছু চড়িয়ে দেবে। ঘোড়া থেকে নামলো ড্যান। এগিয়ে যাও বনি, তোমার ঘোড়ার ব্যবস্থা আমি করছি। ঘোড়া দুটোকে টাবের কাছে নিয়ে পানি খাওয়ালো ড্যান। তারপর আস্তবলে নিয়ে জিন নামালো। পার্কস তার নিজের ঘোড়াগুলোকে খড় দিচ্ছিল। সে প্রশ্ন করল, বনিকে ভালো করেই চেনো মনে হচ্ছে। অনেক কাল আগে দেখা হয়েছিল। সিলভার সিটিতে ওর মা একটা বোর্ডিং হাউস চালাতো। ছেলেবেলায় একসাথে কিছুদিন খেলেছি আমরা। তারপরে অনেক কিছু ঘটে গেছে। কিছু কিছু আমার কানেও এসেছে। ওর ব্যাক স্কিনটার পিঠে হাত রাখলো ড্যান। আমার ভালো লাগে ওকে। যা শুনেছি তাতে এমন কিছু সে করেনি যা তার শত্রুরাও করেনি। কিন্তু তফাৎটা হচ্ছে ওকে আউটল ঘোষণা করা হয়েছে, অন্যদের বেলায় তা হয়নি। এখানে সে কয়েকবার এসেছে। সব সময় ওকে মার্জিত ব্যবহারই করতে দেখেছি। চলো ভিতরে যাই। রাতের খাবার খেয়ে বাইরে সিঁড়ির উপর গিয়ে বসলো ড্যান। ভিতরে একটা অস্বস্তিকর বিরক্তি ওকে উত্তেজিত করে তুলছে। আইন প্র্যাকটিস করবার অধিকার অর্জন করেছে বটে, কিন্তু ওই লাইনে কাজ খুব কমই করেছে। যাও করেছে সেটা আর একজনের বেতন নিয়ে চাকরি। একটা রাঞ্চে কিছু টাকা খাচ্ছে তার। শীঘ্রই ওদের সাথে দেখা করতেও যাবে, কিন্তু রাঞ্চিং ওর রুচিমাফিক কাজ নয়। রেল রাস্তা আর পুঁজি খাটানোর কিছু অভিজ্ঞতা আছে, কিন্তু যে ধরনের কাজ সে চায় তেমন কাজ করবার মতো যোগ্যতা তার নেই। ব্যবসাতেও মন নেই। এখানে পশ্চিমে সে নিজের বাড়িতে ফিরে এসেছে বলে তার মনে হয়।
এখানে ওখানে ঘুরে বেড়াতে ভালো লাগে বটে, কিন্তু শেষ পর্যন্ত কী লাভ হবে? এখানে প্রত্যেক টেইলের শেষে রয়েছে আরও অসংখ্য টেইল। কারো পক্ষেই সব পথে ঘোরা সম্ভব নয়। কিছু মেয়ের সাথে পরিচয় হয়েছে, কিন্তু কোনোদিন প্রেমে পড়েনি। ভিতরে তার একটা বিশাল চাহিদা রয়েছে, সেটা কিসের জন্য তা সে নিজেও জানে না। হত্যার মধ্যে দিয়ে কোনো সমস্যার সমাধান হয় বলে বিশ্বাস করে না সে। তবু গিলি আর কিটের কথা কিছুতেই ভুলতে পারে না। ওরা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। সন্দেহ নেই আরও খুন করে চলেছে ওরা। সে কি আশা করছে কিছু একটা ঘটবে, আর কেউ তার কাজটা শেষ করবে? গিলির কথা মনে হলেই ওর বুকের ভিতরটা কেমন যেন হিম হয়ে আসে। লোকটা একটা নিচ পাষাণ্ড। মনে হয় কেউ কোনোদিন ওর ক্ষতি করতে পারবে না। তবে কি ড্যান ওকে ভয় পায়? যদিও গিলি টিগার টিপেছে, কিন্তু ভিডিয়ান রিসার্চ সমান দোষী। সেই পশ্চিমে এসে প্রিন্স রেসেভস্কির হয়ে টাকার লোভ দেখিয়ে খুন করিয়েছে তার একমাত্র বন্ধু ডিলানকে। তার জায়গায় ডিলান আসলে ঠিকই বুঝতে পারত তার কি করা উচিত, আর সেই মতো কাজও করত সে। তবে কি এজন্যই কোথাও গিয়ে স্থির হতে পারছে না সে? অবচেতন মনে তাকে কি এটাই অস্থির করে তুলছে? ডিলানের আত্মা শান্তি পাচ্ছে না বলেই কি তার এমন লাগছে? সেই যে ছিল তার সব। তার মায়ের ব্যাপারেই বা কি করবে? যে মহিলা নিজেকে এখন এভারেট ফরেস্ট বলে পরিচয় দিচ্ছে, তাকে কি সে জানাবে তার নিজের পরিচয়? কিন্তু কি লাভ তাতে? মায়ের কাছে কিছুই চায় না সে। আর মা তো তাকে বিদায় করে ঝামেলামুক্তই হতে চেয়েছে, ভালোবাসেনি কোনোদিন। বনে বেরিয়ে এসে ওর পাশে সিঁড়িতে বসল। মরুভূমির রাতের মতো আর রাত হয় না, বলল সে। রাতে ঘোড়ার পিঠে পথ চলতে আমার খুব ভালো লাগে। গিলি কোথায় এখন? মাথা ঘুরিয়ে ড্যানের দিকে চাইল সে। ওকে ঘাটাতে যেও না ড্যান। পিস্তলে যত ভালোই হও না কেন, লোকটা জঘন্যতম, নীচ আর দ্রুতও বটে। আমি নিজে ওর সাথে সহজে লাগতে চাইব না। সে ওদেরই একজন, ভুলে যাও। আমার অবস্থা দেখছ না? ট্যান স্টল গুলি খেয়ে মরার পর আমি ওদের সবাইকে শেষ করতে চেয়েছিলাম। কয়েকজনকে করেওছি, কিন্তু কি লাভ হলো? আউটল হয়ে গেলাম। গিলি কোথায় আছে তা কিন্তু বলনি। কারণ হচ্ছে সে ঠিক কোথায় আছে তা জানি না। শুনেছি মন্টানার দিকে আছে। একটু থামলো বনি। তবে কিট কোথায় আছে বলতে পারি। কোথায়? তোমার রাঞ্চের দিকে ফিরে গেলে ওর সাথে দেখা হবে। শুনেছি টাস্কোসায় আছে। তুমি ওদিকে যাচ্ছ? 1 মিনিট চুপ করে থেকে বনি বলল, না, ভাবছি কয়েকটা দিন বিশ্রাম নেব। এখানকার খাবারটা ভালো, এরা লোকও ভালো। আজকাল আমার জীবনে বিশ্রামের সুযোগ খুব কমে আসে। ভোরবেলায় রওনা হচ্ছি আমি। গুড লাক বনি। ভিতরে ঘুমাতে গেল ড্যান। শোবার আগে পিস্তলটা পরীক্ষা করে দেখল। বিল হিকের দেয়া স্মিথ অ্যান্ড ওয়েসন পিস্তলটাই এখনো ব্যবহার করে সে। এর ওজনটা ওর বেশ পছন্দ। পরদিন ভোর হবার আগেই বেরিয়ে পড়ল ড্যান। পাহাড়ের পাশ দিয়ে চক্রাকারে ঘুরে বিশাল উঁচু নিচু জমির উপর দিয়ে এগিয়ে চলল। এটাও অ্যাপাচি এলাকা। খুব ছোট বয়সেই ডিলানের সাথে স্টেজ কোচে যাবার সময় লড়াইয়ের মাধ্যমে ওদের সাথে পরিচয় হয়েছে ওর। তাই পাহাড় আর ঢিবির চূড়া এড়িয়ে মাঝামাঝি জায়গা দিয়ে চলেছে সে। অ্যাম্বুশের জন্য সতর্ক দৃষ্টি রেখেছে। রাতে বেশ আড়ালে ছোট্ট একটা আগুন জেলে কফি আর খাবার তৈরি করে খেয়ে আবার রওনা হলো।
নিজের চিহ্নগুলো যতটা সম্ভব ঢেকে ফেলছে। প্রথম দিন যে এলাকা দিয়ে ড্যান এগিয়েছে সেখানে লিঙ্কন কাউন্টি যুদ্ধের কিছুটা ছোঁয়া লেগেছে। যুদ্ধে যারা অংশ নিয়েছিল সেই সব কঠিন লোকের অনেকেই এখনো এখানেই রয়ে গেছে। লিঙ্কনে পৌঁছে খাবার পাওয়া যায় এমন একটা ছোট্ট জায়গার সামনে থামল ড্যান। ভিতরে একটা ছোট্ট বার আর গোটা 6 টেবিল রয়েছে। এইসব ছোট দোকানে অর্ডার দেওয়ার কোনো নিয়ম নেই। ওরা যা তৈরি করেছে তাই সবাইকে খেতে হবে, আর কোনো উপায় নেই। তবে কফিটা ভালো। জনাছয়েক লোক রয়েছে ভিতরে। দুজনকে একটু গুন্ডা প্রকৃতির বলে ড্যানের মনে হলো। ওদের একজন ড্যানের দিকে কয়েকবার চেয়ে অন্যজনের কানে কানে কি যেন বলল। তারপর দুজনেই ওর দিকে চেয়ে জোরে হেসে উঠল। ওদের দিকে নজর দিল না ড্যান। বিভিন্ন শহরে নবাগত হিসেবে ঘুরবার ফলে এইসব ধরন তার ভালো করেই চেনা। বেশিরভাগ লোকই ভালো, তবে কিছু থাকে যারা গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়ে নবাগতকে অপদস্থ করে আনন্দ পায়। শক্তমতো লাল চুলওয়ালা একটা যুবক ওর দিকে এগিয়ে এলো। এই শুনছো বনিদা কিড, এবার কোন দিকে যাবে বলে মনে হয়? সে যাই জবাব দিক, ওরা একটা ঝগড়া বাঁধাবার মতলবে আছে, এটা ভালো করেই বুঝতে পারছে ড্যান। কাজ ঝাঁকিয়ে বলল, ওর ঘোড়ার নাক দেখেই তো বুঝতে পারো। ঘোড়ার নাক? তার সাথে এর সম্পর্ক কি? ওর ঘোড়ার নাকের দিকে লক্ষ্য করো। ওটা যেদিক নির্দেশ করছে সেদিকেই যাচ্ছে সে। কাউন্টারের মেয়েটা খিলখিল করে হেসে উঠল। কয়েকজন লোককেও দাঁত বের করে হাসতে দেখা গেল। নিষ্পাপ মুখে দাঁড়িয়ে আছে ড্যান। লাল চুলের মুখটা লাল হলো। নিজেকে খুব চালাক ভেবেছ? না, ঠিক আছে, দেখা যাক তুমি কতটা চালাক। তোমার পেশা কি? অভিনয়, জবাব দিল ড্যান। লোকটা কঠিন দৃষ্টিতে ওর দিকে চাইল। মনে হচ্ছে ঘরের আর সবাই যেন কেউ ওদের কথা শুনছে না, কিন্তু ড্যান জানে সবাই কান পেতে শুনছে। শান্তিতে খাবার শেষ করতে চায় সে। দেখে তো অভিনেতা বলে মনে হচ্ছে না, বলে উঠল লোকটা। ওঠো, কিছু একটা করে দেখাও। উপায় নেই, খাবারটা শেষ করতেই চেয়েছিল সে। কাঁটাটা নামিয়ে রাখলো ড্যান। আসলে আমি একজন ম্যাজিশিয়ান। জিনিসপত্র অদৃশ্য করে দিতে পারি, কিন্তু তোমাদের সাহায্য দরকার পড়বে। কাউন্টারের মেয়েটার দিকে ফিরে সে বলল, দুটো বালতি হবে? পানি ভরা বালতি চাই। ওগুলো অদৃশ্য করে দেবে? হ্যাঁ, তবে তোমার সাহায্য লাগবে। একটা মেক্সিকান ছেলে দুটো ভরা বালতি নিয়ে এলো ভিতর থেকে। হাতওয়ালা দুটো ব্রাশও লাগবে। একটা চেয়ারের উপর উঠে একটা বালতি ছাদের সাথে ঠেকিয়ে লাল চুলকে একটা ব্রাশ দিয়ে ওটাকে শক্ত করে ছাদের সাথে ঠেসে ধরতে বলল। শক্ত করে ধরো কিন্তু, নইলে বালতিটা পড়ে যাবে। আর তুমি? দ্বিতীয় যুবককে বলল ড্যান, তুমি এটাকে ধরো। দ্বিতীয় ব্রাশটাও ঠিক বালতির তলায় মাঝখানে বসিয়ে দিল সে। এখন শোনো বাচাধনরা, যতক্ষণ ওই ব্রাশ শক্ত করে ধরে থাকবে বালতি পড়বে না। পড়লে কিন্তু ভিজে একাকার হবে। তাড়াতাড়ি অদৃশ্য হওয়াটা দেখাও, বলে উঠল লাল চুল। পানি ভরা বালতি এভাবে বেশিক্ষণ রাখা যাবে না। শান্তভাবে ওদের খাপ থেকে পিস্তল দুটো উঠিয়ে নিজের টেবিলে ফিরে এলো ড্যান। এসব কি? না, কোনো কথা নয়। পিস্তল তুলে ইঙ্গিত করলো ড্যান। ওই ব্রাশ দুটো শক্ত করে ধরে থাকো। যদি ভিজতে বা গুলি খেতে চাও তাহলে অবশ্য অন্য কথা। পিস্তল দুটো শান্তভাবে টেবিলে তার প্লেটের পাশে রেখে স্টু শেষ করে ওয়েট্রেসকে কফির কাপটা আবার ভরে দিতে বলল ড্যান। এই ব্যাপারটা কি? প্রতিবাদ করলো লাল চুল। জলদি বালতি নামাও। চুপ করো, বলল ড্যান। এই ভদ্রলোকরা একটু শান্তিতে তাদের খাবার খাওয়া শেষ করতে চায়।
আয়েশ করে বসে কফিতে চুমুক দিতে দিতে নির্বিকার মুখে ওদের দিকে চেয়ে দেখছে ড্যান। গল্পটা ছড়িয়ে পড়েছে। সম্ভবত মেক্সিকান ছেলেটার মুখ থেকেই ওরা জেনেছে। ভিড় জমে গেছে বাইরে। দু একজন রেস্টুরেন্টে ঢুকে ব্যাপারটা দেখে গেল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন শক্ত যুবক। ওদের মাথার উপর পানি ভরা বালতি বালতি বিরাজ ছেড়ে দিলেই পানিতে ভিজে চুপচুপে হয়ে হয়তোবা মাথায়ও আঘাত লাগতে পারে। ঘাবড়াবার কিছু নেই, বলল ড্যান। তোমরা কিন্তু অদৃশ্য হওয়া দেখতে চেয়েছিলে। ঈশ্বর 3 কাপ কফি তোমাদের সামনেই অদৃশ্য করেছি। আর এবার টেবিলের উপর একটা রূপার ডলার রাখলো সে। নিজেই অদৃশ্য হচ্ছি। কামরার সবার দিকে ফিরে সে বলল, কিছুক্ষণ পরেই ওরা খুব ক্লান্ত হয়ে পড়বে। যখন তোমাদের সময় বা মর্জি হয় বালতির দুটো নামিয়ে দিও। দরজার সামনে এগিয়ে গেল সে। গুড বাই। তোমাদের সুন্দর সঙ্গ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এবার যেতেই হচ্ছে। বাইরে এসে কার্তুজগুলো বেশ করে পিস্তল দুটো রাস্তার উপর ফেলে রেখে ঘোড়ায় চড়ে শহর ছেড়ে বেরিয়ে এলো ড্যান। বিরাট প্রান্তর পড়ে রয়েছে ওর সামনে। মাথার উপর বিশাল আকাশ। পশ্চিম ছাড়া এই দৃশ্য আর কোথাও নেই। যেদিকেই তাকাও অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখা যাবে অগুন্তি পাহাড়ের ঢেউ। কোথাও বা ক্যানিয়নের বিরাট খাদ, কোথাও মরুভূমি, আবার কোথাও তৃণভূমি। এখন একটা উঁচু ঢিবির মাথায় উঠে দুপাশে 60 থেকে 70 মাইল এলাকা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। সম্পূর্ণ একা, কেবল নিজের ঘোড়ার খুরের শব্দই ওর কানে আসছে। ইন্ডিয়ানরা এই এলাকার একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে সবাইকেই যে কোনো যাত্রার আগে ওদের কথা ভাবতে হয়। ওদের কোনো নির্দিষ্ট ঘর নেই, সবখানেই থাকতে পারে। পানির উৎস ইন্ডিয়ান বা আমেরিকান সবার জন্যই সমান দরকারি। পানির কাছে খুব সাবধানে এগোতে হয়। পানির ব্যাপারে ড্যাফের কথাই ড্যান মেনে চলে। ড্যাফ সেই আধা আউটল আর আধা ভালো লোকটা। বইয়ের জ্ঞানের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবু তার মাথায় হাজারো নিত্য প্রয়োজনীয় তথ্য ঠাসা রয়েছে। সে নিজেও জানে না কত কি তার মগজে রয়েছে। ড্যাফ কখনোই পানির কাছে ক্যাম্প করবে না। যেখানে ইন্ডিয়ানদের ভয় নেই সেখানেও না। এটা ঠিক না, সে বলেছিল। অন্য লোকেরও পানি দরকার। সবাই যদি পানির কাছে ভিড় জমায় তাহলে পশু পাখিরা কি করবে? তাদেরও পানি দরকার। নিজের যা প্রয়োজন নিয়ে অন্যের জন্য জায়গা ছেড়ে দাও। সেও শিখেছে আরেকটা পানির খোঁজ না পাওয়া পর্যন্ত নিজের বোতল খালি করতে নেই। অনেক সময় দেখা যায় যেখানে আগে পানি ছিল সেখানে রোদে ফাটা শুকনো মাটি ছাড়া আর কিছুই নেই। ড্যান এও জানে পুরনো ইন্ডিয়ান টেইলসগুলোই সবচেয়ে নিরাপদ, কারণ ওগুলোই সবচেয়ে সহজ পথে আরেক পানির উৎসের পথ দেখাবে। দুবার দুটো নির্জন রাঞ্চে থেমেছে ড্যান। খবরের বিনিময়ে ওকে খাবার খাইয়েছে ওরা। দ্বিতীয় রাঞ্চে ওরা একটা সুন্দর বলিষ্ঠ মেয়ার বিক্রি করবার প্রস্তাব দিয়েছিল তাকে। আস্তাবলের কাঠের রেলিংয়ের উপর ঝুঁকে ঘোড়াগুলোকে দেখছিল লোকটা। ড্যান জিজ্ঞেস করল, বিক্রির কি ব্যবস্থা? কোনটা কিনতে চাও বলো, বিক্রি করতে রাজি আছি। কিন্তু ঘোড়া ভালো হবে তো? গোপ চিবাল লোকটা। তারপর বলল, তোমার কাছে মিথ্যা বলবো না। পূবে গেলে বলবো ঘোড়া ভালো, কিন্তু পশ্চিমে গেলে বলবো ভালো না। আমার মনে হয় একটা মেয়ার আছে যেটা দুদিকের জন্যই ভালো হবে। ওই মেয়ারে চড়েই সাঁতরে নদী পার হয়ে পিকোস পৌঁছলো ড্যান। 6 নদীর মোহনায় গড়ে উঠেছে টাসকোসা। টেইলের গরুর উপরই বেঁচেছিল শহরটা।
কিন্তু ওটার গলা টিপে মেরেছে কাঁটাতারের বেড়া। কিছু মাটির তৈরি কাঁচা বাড়ি আর রাস্তায় খুন হওয়া বন্দুকবাজদের আত্মা ছাড়া আর কিছুই নেই ওই শহরে। বড় বড় গরুর দল যারা এনেছে তারা সবাই ভালো যোদ্ধা আর কঠিন বন্দুকবাজদের দলে টেনেছে। বনেদা কিড বা বিলিদা কিড প্রায়ই এখানে আসে। তবে এই শহরে বেশ কিছু শক্ত মানুষের বাস আছে। কিছু মহিলাও আছে এখানে, যারা ওই সব শক্ত মানুষের সাথে অবাধে মেলামেশা করে। তবে সম্ভবত ওরা ওই পুরুষদের চেয়েও অনেক শক্ত। ড্যান টাসকোসায় এসেছে, কিন্তু কিটকে ঠিক খুঁজছে না সে। তার রাঞ্চে ফিরে যাচ্ছে সে। আর 100 মাইলের মধ্যেই এটাই একমাত্র শহর। ফোর্ট সামনারে এক রাত ছিল। পিট ম্যাক্সওয়েল তার নিজের শোবার ঘর ড্যানকে ছেড়ে দিয়েছিল। সে আর তার বাবা দুজনেই ডিলানের পরিচিত। ড্যানকে মনে ছিল ওদের। এদিকটা এখন অনেক শান্ত, পিট বলেছিল ওকে। প্যাট গ্যারেট অবশ্য মাঝে মাঝে বনেদা কিডকে খুঁজতে আসে। তবে আমার ধারণা সে ওল্ড মেক্সিকোর দিকে যাচ্ছে। মেক্সিকানরা ছেলের কসম খেয়ে বলে সে ওই একজন আমেরিকান যে কোনো দিন ওদের সাথে খারাপ ব্যবহার করেনি। আমি ওকে চিনি। সিলভার সিটিতে ছেলেবেলায় আমরা একসাথে খেলেছি। বুঝলাম সে ভালো, কিন্তু এদিকে এলে ওর বিপদ হতে পারে। কয়েকদিন আগে ওর সাথে দেখা হয়েছে আমার, বলল ড্যান। কঠিন পথে চলেছে সে। পিট জিজ্ঞেস করেনি। ড্যানও আর তাকে বলেনি কোথায় বনির সাথে ওর দেখা হয়েছে। পরদিন সকালে হাত মিলিয়ে বিদায় নিয়েছে ড্যান। টাসকোসার দিকে এগিয়ে চলেছে ড্যান। সন্ধ্যা হয়ে আসছে। শেষ যখন কিটকে দেখেছে তখন ছেলে মানুষ ছিল সে, কিন্তু এখন পরিণত বয়স্ক যুবক। রাস্তার ধারে কটনউডের বন, পাশ দিয়েই ক্যানাডিয়ান রিভার বয়ে গেছে। নালার মতো জায়গাটা দিয়ে সোজা ওয়াটার স্ট্রিটে পৌঁছানো যায়, কিন্তু বেশ কিছুটা ঘুরে দেখে শুনে শহরে ঢুকলো ড্যান। ডসটেল ধরে সোজা বড় রাস্তা দিয়ে এগিয়ে গেল। বাম দিকে ঘুরে শহরের রাস্তাবলের দিকে গেল সে। বিকেল 4টা বেজেছে। একটা সেলুনে ঢুকলো ড্যান। সেলুনটা এখন প্রায় খালি। একবার চোখ বুলিয়ে দেখল, পরিচিত কেউ নেই। বারের দিকে এগিয়ে গেল সে। ঝালরওয়ালা শটগান চাপস পরা একটা লোক কাউন্টারে দাঁড়িয়ে। বুটের সাথে ঝুলছে মেক্সিকান স্পার। ফিতে দিয়ে উরুর সাথে বাঁধা রয়েছে ওর পিস্তল। একটা বাড়তি পিস্তল কোমরে গোজা। কালো সাদা একটা চেক শার্ট ওর পরনে। মাথায় কালো হ্যাট। কোটটাও কালো, কিন্তু ধুলো ভরা। একটা বিয়ার অর্ডার দিয়ে ড্যান প্রশ্ন করলো, এখানে খাবার কোনো ভালো জায়গা আছে? ওদিকে দক্ষিণ দিক নির্দেশ করলো বারটেন্ডার। ফ্রেডের দোকান। সে নিজে সম্ভবত থাকে না এখন, কিন্তু ওখানকার খাবারটা ভালো। গরু যারই হোক, ওরা চমৎকার রাঁধে। হাসল ড্যান। ওই কথায় অনেকখানে মারপিট লেগে যাবে। ফ্রেড সেরকম না, ওর মনটা ভালো। শহরের খবর কি? ইদানিং কিছু ঘটেছে এখানে? 1 সপ্তাহের মধ্যে কোনো গোলাগুলি হয়নি, এমনকি ছুরি দিয়ে কাটাকাটিও না। কাউন্টারের সামনেই দাঁড়িয়ে রইল ড্যান। বিয়ার খাওয়া ওর উদ্দেশ্য নয়, কথা বলে খবর জেনে নিতে চাইছে। পশ্চিমের সেলুনি হচ্ছে খবর জানবার সবচেয়ে ভালো জায়গা। ওয়াটার হোল, ইন্ডিয়ানদের সাথে সংঘর্ষ, চুরি ডাকাতি, মোটামুটি সব খবরই এখানে পাওয়া যায়। কয়েকজন লোক বিয়ার খেতে খেতে গল্প করছে। ওদের কথাবার্তা শুনছে আর মনে মনে অসন্তুষ্ট হয়ে উঠছে ড্যান। আগামীকাল ঘোড়ার পিঠে অনেক দূর যেতে হবে তাকে।
খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিতে না গিয়ে এখানে শুধু শুধু কি করছে সে ভাবল, কিন্তু নড়ল না। নিজেকে ভালো করে বিচার করে দেখছে শেষ পর্যন্ত জীবনে কি করতে চায় সে। যে কোনো একটা শহরে সাইনবোর্ড ঝুলিয়ে ধীরে ধীরে একটা আইনের ব্যবসা গড়ে তুলতে পারে। টাকা পয়সা ফুরিয়ে আসছে, এখন একটা রোজগারের ব্যবস্থা তার করা দরকার। রানসে লাভের অংশ দিয়ে সেখানকার উন্নতি সাধন করা হয়েছে, জমেনি। কিট আর গিলির ভাবনাটা ওর মাথা থেকে যায়নি। কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছে ওর মনে। আইন ওদের শাস্তি দিতে পারেনি, কিন্তু তার উচিত ওদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। সবাই ওর কাছ থেকে এটাই আশা করবে, কিন্তু মানুষ খুন করতে খুব খারাপ লাগে তার। এই যে ভাই, ও বাস্তবে ফিরে এলো ড্যান। পোকার খেলবো আমরা, খেলবে? লোকটা জিজ্ঞেস করলো। মানা করতে গিয়েও শেষ পর্যন্ত সে বলল, খেলতে পারি, তবে বেশিক্ষণ পারবো না। কাল ভোরেই আবার অনেক দূর যেতে হবে। বোকা নয় সে, পকেটে বেশি টাকা নেই। ভালো খেলতে হলে টেবিলে টাকা থাকতে হবে। পোকার খেলবার নিয়ম হচ্ছে টাকা টেবিলের উপর রেখে খেলতে হবে। ভালো হাত পেয়ে পকেট থেকে বাড়তি টাকা বের করে বাজি ধরা চলবে না। 2 ঘন্টা খেলে $16 জিতে উঠে পড়ল ড্যান। আর একজন লোকও একই সাথে উঠল। খেয়েছো? জিজ্ঞেস করলো সে। আমি ফেডের ওখানে খেতে যাচ্ছি, চলো একসাথেই যাই। যেতে যেতে লোকটা প্রশ্ন করলো, জিতলে? জিতেছি, তবে সামান্যই, মাত্র $16। আমিও বেশি জিতিনি, $20। ফেডের দোকানে মাংসটা সত্যিই চমৎকার। এত খিদে পেয়েছে আগে বোঝেনি সে। হঠাৎ অন্য লোকটা বলল, মনে হচ্ছে আমাদের আগেও দেখা হয়েছে। ওর দিকে চাইলো ড্যান। কোথায় বলো তো? পূব পশ্চিমে অনেক শহরেই ঘুরেছি আমিও, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায়। আমার নাম টেরি। তোমার কিছু মনে পড়ছে? হাসলো ড্যান। চিনেছি। আরিজোনার ওদিকে তোমার হাত আর কাঁধ অ্যাপাচি বুলেটের আঘাতে জখম হয়েছিল। আর তুমি? অনেক ছোট ছিলাম তখন। স্টেজ কোচে তোমাকে ছিট ছেড়ে দিয়েছিলাম। তোমার জন্যে রাইফেলও লোড করেছি। আমার নাম ড্যানিয়েল বার্কলে। বার্কলে? হ্যাঁ, ডিলান নাসের সাথে ছিলে। ইদানিং কলোরাডোতে আর গেছো না কেন? তোমার ওখানে একবার যাওয়া দরকার। ওরা এম্পায়ারে তোমার খোঁজ করছিল। আশেপাশের এলাকাতেও খুঁজেছে। তোমার জন্যে খবর আছে। ওর মুখের দিকে চেয়ে ব্যাপারটা আঁচ করবার চেষ্টা করলো ড্যান। তার মানে কারা খুঁজছে আমাকে? মাইনে কাজ করতাম আমি, মনে আছে? এখনও তাই করি। তফাৎটা হচ্ছে আগে বেতন নিতাম, আর এখন বেতন দিই। হাসলো সে। অবশ্য ব্যাপারটা যত সোজা শোনাচ্ছে, কাজটা তত সোজা হয়নি। আবার গম্ভীর হলো সে যাক, মনে হয় তুমি কিছু টাকা ওখানে পুঁজি খাটিয়েছিলে। ওটার কি হলো খোঁজ নেওয়া দরকার। ওরা তখনও কথা বলছে। আধ ঘন্টা পরে দরজা খুলে কিট ঢুকলো। ওর দিকে একবার চেয়ে ড্যান টেরিকে বলল, তোমার সাথে তো আমার অনেক দিনের পরিচয়। আমার আঙ্কেলকে মনে আছে? ইচ্ছা করেই গলার স্বর একটু চড়িয়ে কথাটা বলল সে। তোমার আঙ্কেল? ডিলান নাসের কথা বলছো? অবশ্যই মনে আছে। কিট ওদের দিকে ফিরে চাইল। লম্বা চিকন গরন, গোলাকৃতি কাঁধ, মুখে খোঁচা খোঁচা দাড়ি। মনে হয় অনেক দিন গোছল করেনি, নোংরা। ড্যানো ওর দিকে চাইল। ওর ঠোঁটের কোণে মৃদু হাসির আভাস। চোখ নামিয়ে নিল কিট। কি করা উচিত বুঝতে পারছে না সে। তাকে খুন করা হয়েছিল বলে চলল ড্যান। ওরা 3 জন ছিল। অন্ধকারে গুলি করেছিল। সামনাসামনি ডিলানের মোকাবেলা করার সাহস ছিল না ওদের। কিটের চেহারা একটু রং ধরল। ড্যান বুঝতে পারছে অপমানে ওর গা জ্বলছে, কিন্তু একটা ভাড়াটে খুনের জন্য তার মনে কোনো করুণা নেই।
কি ঘটতে যাচ্ছে এ সম্পর্কে কিছুই জানে না টেরি। তারপর ওদের কি হলো প্রশ্ন করলো সে। একজন মরেছে, বাকি দুজনেরও আর বেশি দিন নেই, জবাব দিল ড্যান। সন্দিগ্ধ চোখে ড্যানের দিকে চেয়ে টেরি প্রশ্ন করলো, ব্যাপার কি? কি ঘটছে? আমার ধারণা কিছুই ঘটবে না। কিটের দিকে কেউ চেয়ে থাকলে তাকে গুলি করার কথা সে চিন্তাই করবে না। তাড়াতাড়ি চোখ তুলে চারপাশে চেয়ে ব্যাপারটা বুঝে গেল টেরি। চেয়ার শুদ্ধ উঠে দূরে গিয়ে বসল। সবার চোখ কিটের উপর। নিজের প্লেটের দিকে একবার চেয়ে দেখল সে। ওয়েটেস মাত্র প্লেটটা ওর টেবিলে রেখে গেছে। একটা গাল দিয়ে উঠে দাঁড়িয়েই ঝড়ে বেগে দরজা দিয়ে বেরিয়ে গেল কিট। যাওয়ার পথে ওর ধাক্কায় একটা চেয়ার উল্টে পড়ল। আমাকে আগে থেকে একটু সাবধান করতে পারতে, বলল টেরি। ওকে আশাই করিনি, তবে জানতাম টাস্কোস কোথাতেই আছে। তুমি সাবধান থেকো। ওর চরিত্রের যা বর্ণনা শুনলাম তাতে সে এখন ঝুঁকি না নিয়ে গোপনে তোমাকে মারার চেষ্টা করবে। আবার কফি দেওয়ার অর্ডার দিল টেরি। তবে একটা কথা স্বীকার করতেই হবে, তোমার প্রাণে ভয়ডর বলে কিছু নেই। অবশ্য ছোট থেকেই খুব শক্ত ছিলে। আমি একজন ভালো টিচার পেয়েছিলাম, বলল সে। ডিলানের চেয়ে শক্ত নার্ভ আজ পর্যন্ত দেখিনি। তুমি বলছিলে ওদের একজন মরেছে। একজন? কিট। তৃতীয় ব্যক্তি কে? গিলি। নিচু সুরে শীষ দিয়ে উঠল টেরি। ওর সাথে লাগতে যেও না ড্যান, সাংঘাতিক লোক। ওকে মারা কারো পক্ষে সম্ভব না। হতে পারে। তুমি কি এখন কিটকে খুঁজে বের করে শেষ করবে? একটু ভাবলো ড্যান। না, ওই আমাকে খুঁজে বের করবে, কারণ ওর মনে এখন ভয় ঢুকে গেছে। তাছাড়া ডিলানের অনেক বন্ধু ছিল, তারাই হয়তো একদিন ওকে ফাঁসিতে ঝুলাবার সিদ্ধান্ত নিতে পারে। টেরি তার হাত দুটো টেবিলের উপর রাখল। এবার আমার হোটেলে ফিরতে হবে। এসব ভুলে আমার সাথে তুমি চলে এসো না কেন? টাকার অভাব নেই, অনেকগুলো সম্ভাব্য খনিও কিনে রেখেছি, কিন্তু কাজ শুরু করতে পারিনি লোকের অভাবে। চলে এসো, দুজনে একটা সুন্দর টিম হবে। প্রস্তাবটা ভেবে দেখব।